Hello and welcome back to That's What She Said এবং আজকের পর্বের নাম হচ্ছে That's What She Said About Rights and the State. আমরা প্রায় অধিকারকে নিশ্চয়তা হিসেবে দেখি। মত প্রকাশের স্বাধীনতা, ন্যায় বিচারের অধিকার, আইনের দৃষ্টিতে সমতা এসব লেখা থাকে সংবিধানে, পাঠ্য বইয়ে, শোনা যায় বড় বড় নেতাদের বক্তৃতায়। তবে নাগরিকরা এই অধিকার, স্বাধীনতা, সমতা কতটা আসলে অনুভব করার সুযোগ পাচ্ছে? চেকপোস্টে, থানায়, কাজে, কর্মে, ঘরে ঘরে আমরা কতটা আমাদের রাইটস এক্সারসাইজ করতে পারি যখন রাষ্ট্র অথবা সমাজই ঠিক করে দেয় কার ভিন্ন মত কতটুকু গ্রহণযোগ্য? আজ আন্তর্জাতিক নারী দিবস এবং এই বছরের থিম হচ্ছে রাইটস, জাস্টিস, অ্যাকশন ফর অল উইমেন অ্যান্ড গার্লস। এই থিম আমাদেরকে একটা কঠিন প্রশ্নের মুখোমুখি দাঁড় করায়: অধিকার কখন বাস্তব হয়ে ওঠে? কারণ কাগজে কলমে অধিকার এখনো সুরক্ষা হয়ে ওঠে নাই। আর যে অধিকার শুধু প্রভাবশালীদের জন্য কাজ করে তা পূর্ণাঙ্গ অধিকার নয়। আজ আমার সঙ্গে আছেন সুপ্রিম কোর্ট লয়ার, অ্যাডভোকেট ডক্টর সিনথিয়া ফারিদ, যিনি একজন রিসার্চার এবং স্কলার ওয়ার্কিং অন কনস্টিটিউশনাল গভর্নেন্স, সিভিল লিবার্টিজ অ্যান্ড স্টেট অ্যাকাউন্টেবিলিটি ইন বাংলাদেশ। প্লিজ ওয়েলকাম ডক্টর সিনথিয়া ফারিদ। সিনথিয়া আপু, থ্যাংক ইউ সো মাচ আজকে আমাদের সাথে থাকার জন্য, স্পেশালি অন ইন্টারন্যাশনাল উইমেন্স ডে। আই এম সো গ্রেটফুল দ্যাট ইউ কুড মেক টাইম ফর আস। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে ইনভাইট করার জন্য অসংখ্য ধন্যবাদ। So, as you know, এই বছর ইন্টারন্যাশনাল উইমেন্স ডে থিম হচ্ছে রাইটস অ্যান্ড জাস্টিস ফর অল উইমেন অ্যান্ড গার্লস। When we talk about rights, আপনার কি মনে হয় যে আমাদের দেশের নাগরিকরা, আমরা যদি প্রতিটা স্তরের মানুষকে দেখি, তারা কি তাদের অধিকার জানে? Do they know what their rights are? That's a brilliant question. I think আমাদের অ্যাসিউম করা উচিত না যে মানুষ অধিকার সম্পর্কে জানে না, কিন্তু আমরা আসলে কেউ এমন না যে আমরা ঘুম থেকে উঠে চিন্তা করি সংবিধানের কথা, অথবা ঘুম থেকে উঠে চিন্তা করি যে আমাদের রাইটস আছে কি নেই। রাইটসের রিয়েলাইজেশনটা আমাদের তখনই হয় যখন আমরা কোথাও ঠেকে যাই, কিছু একটা করতে যাই যেখানে বাধা প্রদান করা হয়, সেটা রাষ্ট্রীয়ভাবে বাধা প্রদান হতে পারে, বা কোনো ধরনের অধিকার যেখানে খর্ব হচ্ছে, সেই মুহূর্তে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের কিন্তু রাইট আছে। তখন আমরা একটা রাইটস ক্লেইম করি যে অ্যাকচুয়ালি উই ডু হ্যাভ রাইটস। মানে যখন একটা প্রবলেম ফেস করে তখনই আসলে মানুষ বলে না, আমার এটার উপরে অধিকার আছে। সো দ্যাটস হোয়াট ইউর সেইং, যে দ্যাটস ওয়েন উই রিয়েলাইজ। ওকে, সো দৈনন্দিন জীবনে আসলে সবচেয়ে স্পষ্টভাবে কখন এই রাইটসগুলো অনুভব করা যায়, এবং ফর উইমেন অন্যদের তুলনায় হোয়াট কাইন্ড অফ লিমিটেশনস আর দেয়ার অ্যান্ড আর দে দেয়ার? লিমিটেশনস অনেক রকম আছে। তো আমি একটা এক্সাম্পল দিই। যদি আমরা হাইপোথেটিক্যাল একটা সিচুয়েশন ধরি, যে ঠিক আছে, মহিলার আগে লেটস জাস্ট টেক অ্যান অর্ডিনারি পারসন, ধরেন প্রত্যন্ত অঞ্চলের একজন নাগরিক, সে হয়তো পলিটিক্যাল ক্যারিয়ার অ্যাসপায়ার করে, সে হয়তো গভর্নমেন্ট জব চায়, অথবা সে হয়তো একটা চাকরি চায়। তো তাকে আসলে সংবিধানে কিন্তু আমাদের ইকুয়ালিটি গ্যারান্টি করা আছে। মহিলাদের ক্ষেত্রে একটু ব্যতিক্রম, আমি একটু পরে আসছি সেটাতে। তো যখন এই যে একজন নাগরিক, সে এই অপরচুনিটিগুলো চায়, তাকে এই অপরচুনিটিগুলো পেলে তাকে বললে কিন্তু হবে না আমি কিন্তু ইকুয়াল রাইটস হোল্ডার। হ্যাঁ, তাকে অনেক ধরনের অ্যাক্সেস ন্যাভিগেট করতে হবে। সেটা পলিটিক্যাল অ্যাক্সেস হতে পারে, সে হয়তো যদি বলে যে আমি অমুক পলিটিক্যাল পার্টির অমুক লোককে চিনি, তাহলে হয়তো সে একটু অ্যাক্সেস পাবে। অথবা সে হয়তো কোনো বড় কোম্পানির কাউকে চিনে, তখন সেখানে একটু অ্যাক্সেস পাবে। এই যে আমাদের তদবির কালচার, হ্যাঁ, তাকে কোনো না কোনোভাবেই তদবির কালচারের মধ্যে থাকতে হবে। এখন যদি আপনি এই সাধারণ একটা লোককে যদি আপনি তুলনা করেন, ধরেন পলিটিক্যাল ফ্যামিলি থেকে কেউ এসছে, অথবা বড় ব্যবসায়ী ফ্যামিলি থেকে কেউ এসছে, তাদের যে সারনেম কিন্তু তাদের জন্য অনেক দরজা খুলে দিবে। যেটা একটা ধরেন রংপুর, দিনাজপুর থেকে একজন আসলো ঢাকায়, তার জন্য কিন্তু ওই দরজাগুলো খুলবে না। তো এখন এই সেম এক্সাম্পল, ইম্যাজিন ইটস আ ওমেন। হ্যাঁ, তখন যখন একটা মহিলা হয়, তাকে কিন্তু নেগোসিয়েশনটা, ওই অ্যাক্সেস নেগোসিয়েশনটা শুরু করতে হবে থ্রু দ্য ফ্যামিলি। প্রথমে ফ্যামিলির পারমিশন লাগবে। আর সে যদি ধরেন সে পলিটিক্যাল ক্যারিয়ার চায়, তখন তাকে নেক্সট ইস্যু হচ্ছে সে যদি ক্যাম্পেইন করতে যায়, ইজ ইট সেফ? হ্যাঁ, সো প্রত্যেকটা পদে পদে কিন্তু মহিলাদের জন্য ওই নেগোসিয়েশনের স্তরটা আরেকটু বেশি, আরেকটু লেয়ার্ড। হ্যাঁ, কিন্তু এটা আসলে সো ইটস নট জাস্ট মেরিট। হ্যাঁ, এটা আপনার কতটুকুন অ্যাক্সেস আছে, এটাও এটার উপরে ডিপেন্ড করে আপনার অপরচুনিটি কতটুকুন পাবেন।
So constitutional guarantee, there's a gap between what the constitution guarantees. As a matter of fact, আমার নেক্সট কোয়েশ্চেন এটা নিয়েই যে কনস্টিটিউশনে অধিকার নিয়ে যে নিশ্চয়তাগুলো আছে এবং আমরা বাস্তবে যেটা দেখছি এর মধ্যে আসলে সবচেয়ে বড় পার্থক্যটা কোথায়, এবং চলাফেরা রিপোর্টেড ভায়োলেন্স লাইক ইউ সেড জনপরিসরে অংশগ্রহণের ক্ষেত্রে এই তফাৎ কি নারীদের জন্য আর একটু তীব্র কিনা? সো এখানে অনেকগুলো ইস্যু আছে। সো যেমন আমরা আসলে কনস্টিটিউশন বলতে শাসনতন্ত্র বুঝি। কনস্টিটিউশন ইজ অলসো সোশ্যাল কন্ট্রাক্ট। হ্যাঁ, সো এটার দুটো ফাংশন। একটা ফাংশন হচ্ছে মানে পাওয়ার, জেনারেলি পাওয়ারটাকে রিস্ট্রেইন করার একদিকে, অন্যদিকে প্রত্যেকটা নাগরিকের যে কিছু গ্যারান্টি আছে, কনস্টিটিউশন অনেকগুলো রাইটস গ্যারান্টি করে, এগুলো আপহোল্ড করার। তো কিন্তু এখানেও কিছু ডিফারেন্স আছে। রাষ্ট্র কিছু জিনিস আপনাকে গ্যারান্টি করে, কিন্তু রাষ্ট্র যে অ্যাক্সেসটা আপনাকে দিবে সেই অ্যাক্সেসগুলো কিন্তু আনইকুয়াল অ্যাক্সেস। যেমন একটা এক্সাম্পল দিই, লেট 90s বোধহয় 15-16টা মহিলা কলেজ ছিল, শুধু মেইনলি ঢাকা কেন্দ্রিক, অন্যান্য ডিস্ট্রিক্টে না। তো বাই আর্লি 2000s সেগুলো সরকার একটা উদ্যোগ নিল, সেগুলো এক্সপ্যান্ড করবে। তো সেই এক্সপ্যানশনটা এখন অনেকগুলো আছে, বাট সেই এক্সপ্যানশনটা ইভেনচুয়ালি 62 ডিস্ট্রিক্টসে গেল। 62 ডিস্ট্রিক্ট মানে you have a few more left. 61 I believe. So hill tracts completely বাদ পড়ে গেল। হ্যাঁ, হিল ট্র্যাক্স বাদ পড়ে গেল। তারপরে হিল ট্র্যাক্সে অ্যাকচুয়ালি কোর্ট সিস্টেম, যেটা আমাদের যে নর্মাল সিভিল কোর্ট সিস্টেম, হিল ট্র্যাক্সে সেটা ছিল না আনটিল 2007. Really? হ্যাঁ, ইটস ভেরি ভেরি রিসেন্ট। কারণ আপনাকে জিজ্ঞেস মানে ইউ হ্যাভ টু ওয়ান্ডার যে এর আগে মানুষ কি করতো। Yeah, I am wondering. তাহলে আগে how did things work? Things worked. Did they get justice? Justice is a very expensive commodity in this country. হ্যাঁ, এটার জন্য অনেক জার্নি করতে হয়। এটার জন্য it depends on where you are in the class ranks in society, who you are, আপনার পেছনে কে আছে, অনেকগুলো জিনিস ডিপেন্ড করে। সো সংবিধানে আসলে নারীদের জন্য একটা এক্সেপশন কার্ভ আউট করা আছে। ইন সাম ওয়েজ ইট ইজ অলসো আ কলোনিয়াল লেগেসি। তো এই যে পার্সোনাল লজ, তো পার্সোনাল ল মানে different religion have their own personal laws. তো প্রাইভেট স্ফিয়ারে এই পার্সোনাল লগুলো নারীদের ওপর বর্তাবে। তো those are issues like marriage, divorce, inheritance. হ্যাঁ, তো এইগুলো খুবই পুরনো কথা, ইটস নাথিং নিউ। তবে এখানে যে রিফর্ম বা সংস্কার হতে পারবে না, এটা তো কোথাও বলা নেই। কিন্তু যখনই এগুলো নিয়ে রিফর্ম বা সংস্কারের প্রশ্ন উঠেছে, তখনই এক্সট্রিম অপোজিশন। আমরা তো এইবারে যেটা দেখলাম উইমেন্স অ্যাফেয়ার্স রিফর্ম কমিশনের সাথে যেটা ঘটলো, দ্যাটস রাইট। কিন্তু অন্যান্য দেশে আপনি যদি ইন্ডিয়াতে দেখেন, ইন্ডিয়াতে কিন্তু হিন্দু ল অনেক এক্সপ্যান্ড করেছিল 1950s। তারপরে তুনিজিয়া, মরক্কো, এইসব জায়গায় ইজতিহাদ করে, which basically means Islamic scholars, তারপরে legal political elites, different sections of society, সবাই মিলে বসে একটা সলিউশন বের করা। হ্যাঁ, আমাদের আসলে একটা মেন্টালিটি কাজ করে, এই 2 বছরের সংস্কারের যে ধাক্কাটা আমরা পার হলাম, এখানে দেখা গেছে যে সবাই এখনই সলিউশন লাগবে এবং সলিউশনটা ইম্পোজ করতে হবে। কারণ সলিউশনটা যদি এখন না ইম্পোজ করি, এই সংস্কারের উইন্ডোটা চলে যাবে। কিন্তু আপনি যদি সেটা চাপিয়ে দেন, তখন কিন্তু সবাই ওই রিফর্মটা ডিউরেবল হবে না, মানে সবাই ওটা অ্যাকসেপ্ট করবে না। আপনি যদি কিছু সেকশনকে সেটার বাইরে রাখেন, তাহলে তারা ওই রিফর্মটা অ্যাকসেপ্ট করবে না বা করতে বাধ্য নয়, তারা অ্যাট সাম পয়েন্ট তারা রিজেক্ট করবে সেটা। সো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে। তো এই যে এই ধরনের প্রাইভেট স্ফিয়ার ইকুয়ালিটি, এগুলোর দিকে আসলে আমাদের একটু অ্যাটেনশন দেওয়া দরকার এবং লার্জার আলোচনা দরকার আমার মনে হয় এগুলো নিয়ে। সো যদিও সরকার মাত্র এসেছে, নতুন সরকার আমাদের মাত্র এসেছে, তবে আমরা কিন্তু একটা ট্রেন্ড দেখেছি যে গভর্নমেন্টস অলওয়েজ ডিসেন্টিং ভয়েসকে কখনো ডেমোক্রেটিক পার্টিসিপেশন হিসেবে দেখে না, উল্টা দেখে ইনস্টেবিলিটি হিসেবে বিচার করে এটাকে। হোয়াই ডু ইউ থিঙ্ক দ্যাট ইজ? দিস ইজ আ টাফ কোয়েশ্চেন। আমি বলবো যে আমাদের ডেমোক্রেটিক লাইফ ইজ ভেরি শর্ট। যদিও আমাদের সংবিধান ইজ নাও অলমোস্ট 55 years old, almost 55 years old. আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিস ইজ ভেরি শর্ট। 90s থেকে মোটামুটি আমাদের পার্লামেন্টারি প্র্যাকটিসটা শুরু হয়েছে, কিন্তু 90s ইফ ইউ রিকল
পার্লামেন্টে কিন্তু অনেক বয়কট হয়েছে। কিছু হলে আমরা পার্লামেন্ট বয়কট করছি, আমরা ওয়াকআউট করছি। কিছু হলে মানে পার্লামেন্টে আপনি আলোচনায় বসবেন, আপনি টেবিল থেকে চলে যাবেন, কিন্তু আপনি যদি টেবিল থেকে চলে যান তাহলে কিন্তু কনভারসেশন স্টপস। আর আমরা যে অনেক সময় বলি যে গণতন্ত্র ইজ অন দ্য স্ট্রিটস, স্ট্রিটে যাওয়ার আগে তো আপনাকে প্রাতিষ্ঠানিকভাবে গণতন্ত্রটা প্র্যাকটিস করতে হবে। তো সেই প্র্যাকটিসটা আসলে আমাদের হয়নি। তো যখন তবে এটার অনেকগুলো কারণ আছে, এবং যখন আপনি প্রাতিষ্ঠানিকভাবে আপনার ভয়েসটাকে শোনা হচ্ছে না তখন আপনি রাস্তায় যেতে পারেন। সো এই যে ডিফারেন্ট স্টেজেস অফ ইনস্টিটিউশনালাইজেশন, আর আমাদের লিডারশিপেও আসলে কিছু ঘাটতি আছে। যেমন আমাদের পলিটিক্যাল পার্টির ইন্টারনাল রিফর্ম নিয়ে কেউ কোনো কথা বলেনি বছর দুয়েক ধরে। আর আমরা সবসময় বলি যে ডাইনাস্টিক পলিটিক্স ইটস নট আ গুড থিং। অফকোর্স ইটস নট আ গুড থিং, কিন্তু ডাইনাস্টিক পলিটিক্স ইজ নট জাস্ট অ্যাট দ্য টপ। আপনি যদি বাংলাদেশে অল দ্য ওয়ে স্মলেস্ট ডিনোমিনেটর ইউনিটে চলে যান, আমার মামা চাচা কেউ না কেউ কোনো না কোনো লিডিং পার্টিতে আছে, কোনো না কোনো পাওয়ারফুল পজিশনে আছে। এই যে আমার মামা চাচা, এই জিনিসটা এটা percolates all the way down. Right. So এই dynasty, all the way to union পরিষদ members as well. হ্যাঁ অবশ্যই। আর আরো একটা জিনিস আমাদের ডেমোক্রেটিক প্র্যাকটিসের ক্ষেত্রে, since it's a women's day theme, এখানে একটা বলা উচিত যে 1970 যে ইলেকশনটা ছিল ওখানে ইনডিরেক্ট ইলেকশন ছিল। So elected members then brought in, it was indirect election of women, and আমাদের দেশে ইস্ট পাকিস্তানের 7 জন নারী সদস্য ছিল সেখানে। আমাদের 2026-এর যে ইলেকশনটা হলো, we only have 7 elected female members. এখন in these 5 decade, 50+ years, আমাদের ইলেক্টেড সদস্য মানে we went nowhere. we went nowhere. তো এখন মানে কথা হচ্ছে যে এর মাঝখানে কিছু খুবই ডিস্টার্বিং কিছু, মানে অ্যাটলিস্ট আই ওয়াজ ভেরি ডিস্টার্ব, যে অনেকে ইভেন সাম র্যাশনাল ভয়েসেস, আদারওয়াইজ র্যাশনাল ভয়েসেস, সবাই বলছে যে এই নারী কোটা বাদ দিয়ে দেন। তো নারী কোটা বাদ দিয়ে দেওয়া মানে তাহলে তো এই 7 জন যে আসলো মানে এরপরে আর কিছুই থাকবে না। কিন্তু এই প্রসেসটার রিফর্ম দরকার আছে, কারণ এই যে নমিনেশন দিয়ে যে নারী সদস্যরা আসছে, the idea is যে 50 reserved seats যেটা রিজার্ভ সিট যেগুলো, এখানে the idea is যে যারা অপরচুনিটি আদারওয়াইজ পাচ্ছে না তাদেরকে আপনি পার্লামেন্টে নিয়ে আসছেন একটা ইন্ডাকশনের জন্য, যে গণতন্ত্র কিভাবে প্র্যাকটিস করতে হয়। আর আসলে মহিলাদের কি সমস্যা এটা তো মানে মহিলারাই বলতে পারবে। মানে ইটস আ ডিফারেন্ট লেন্স। সো এই লেন্সটা তো শোনা উচিত। তো এই যে সরকারের, এনিওয়ে গোয়িং ব্যাক টু ইউর অরিজিনাল কোয়েশ্চেন, যে স্টেবিলিটিটাকে থ্রেট ভাবা তখনই হয় যখন আপনার মানে বেস ফাউন্ডেশনে গণতন্ত্রের একটা গলদ আছে। তো আমাদের ফাউন্ডেশনালি সামথিং ইজ রং। ভেরি সেন্ট্রালাইজড লিডারশিপ। আর আমরা তো একজন আরেকজনের ওপিনিয়নই টলারেট করতে পারছি না, যা মনে হচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট ইজ ওয়াই মানে ক্রিটিসিজম ইন আ ডেমোক্রেসি ইজ ফিডব্যাক। আপনি যদি শোনেন কথাগুলো এবং আপনি যদি অ্যাকশন করেন সেগুলো, তাহলে আপনার গণতন্ত্রের হেলথটা উইল ইমপ্রুভ। কিন্তু আপনি যদি সেটাকে পাবলিক অর্ডার বলে যে না এটা খুবই কেওটিক, খুব কেওস তৈরি করছে, আমাদের স্টেবিলিটি দরকার, অর্ডার দরকার, কিন্তু তখন আপনি কি করলেন, আপনি আপনার পুলিশিং পাওয়ার্সগুলো ইনক্রিজ করে দিলেন, এবং সমাজে যেটা হলো যে ডিসেন্টের যে জায়গাটা ওটা আস্তে আস্তে শ্রিঙ্ক করলো। তো এই যে শৃঙ্খলা বজায় রাখার যে কথাটা এনে তারপর ব্যক্তি স্বাধীনতার সাথে যে কলিশনটা হয় তখন এটা নিয়ে একটু জানতে চাচ্ছি, এবং বিশেষ করে নারীদের ক্ষেত্রে এটা যখন অ্যাপ্লাই করা হয়। সো এটা তো আমরা আসলে ইফ ইউ লুক এট দ্য ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট প্রিভিয়াসলি, যেটা এখন সাইবার সিকিউরিটি অর্ডিন্যান্স, এখন অর্ডিন্যান্স আছে, তো এটার অ্যাপ্লিকেশনেই তো দেখা গেল যে এগুলো আসলে কত আনইভেনলি স্প্রেড আউট আর ইনডিসক্রিমিনেটলি মানে অ্যারেস্ট করা হয়েছে। তারপর আমার মনে হয় খাদিজাতুল কুবরার কেসটা স্পেসিফিক্যালি মনে পড়ে, যে ইফ ইউ লুক এট হাউ শি ওয়াজ অ্যারেস্টেড, তার কোনো অ্যাফিলিয়েশন ছিল না, সে মিয়ারলি মডারেট করছে। মানে ইমাজিন আমি এখন যদি কিছু একটা বলি যেটা অফেন্সিভ এন্ড সামওয়ান কামস এন্ড অ্যারেস্ট ইউ নাজিবা, তো এটা তো মানে এটা অকল্পনীয় what happened to her. And I think that she was incarcerated for a very long time. She was incarcerated without a full trial. Yeah. তাদের বেশিরভাগ অনেকগুলো
এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলাগুলো ইনভেস্টিগেশন স্টেজে আটকে ছিল। প্রত্যেকটা ডেট আসে, পুলিশ ইনভেস্টিগেশন রিপোর্ট দেয় না, and then you go back to jail. Judges, I believe, in that regime were too scared যে আচ্ছা ইনভেস্টিগেশন আসেনি, 10টা ডেট চলে গেল, যদি আপনি ইনভেস্টিগেশন রিপোর্ট না দেয় তাহলে তো পুলিশের একটা জবাবদিহির জায়গা থাকতে হবে, কিন্তু সেই জায়গাটা নেই, আপনি রিপিট করতে থাকলেন। সো তার ইনকারসারেশন, আই থিঙ্ক ইট ওয়াজ সামথিং লাইক 2 years or something, এন্ড মাঝখানে সে খুবই অসুস্থ ছিল। তো এই আনইভেন জায়গাগুলো। আর আরেকটা জিনিস যেটা হয়েছে, ডিজিটাল অ্যাক্ট দিয়ে এক্সাম্পলটা, মাঝখানে ওকে সম্ভবত আইসোলেশনেও রাখা হয়েছে, আইসোলেশনে বোধহয় রাখা হয়েছে, আমি শুনেছিলাম, আই ডোন্ট নো দ্য ডিটেলস। আরেকটা যেটা দেখেছি আমরা, এটা ওয়েমেনের ক্ষেত্রেও হতে পারে এটার ব্যবহার, অথবা মাইনরিটির ক্ষেত্রেও হতে পারে এটার ব্যবহার। যেটা দেখেছি যে ইন্ডিভিজুয়াল, একটা হচ্ছে যে আপনি কিছু একটা বললেন, রাষ্ট্র আপনার এগেনস্টে একটা অ্যাকশন নিল, তো আমরা দুজন এখন কথা বলছি, থার্ড পার্টি আপনার এগেনস্টে কোনো এজেন্ডা আছে, বা আমার এগেনস্টে কোনো এজেন্ডা আছে, বা আমার পলিটিক্যাল আইডেন্টিটি তার পছন্দ না, সো তখন দ্যাট পারসন goes and files a case under this draconian law. So now যেটা হয়েছে যে রাষ্ট্রীয় আইন has become a weapon to a private party, যে সে এসে আমার এগেনস্টে একটা স্টেপ নিতে পারবে, আমি তখন রাষ্ট্রীয় ইনকারসারেশনের ভেতরে আমি আটকে গেলাম। Right. Yeah, so and of course it applies unevenly to women. Of course it applies unevenly to women in every case. And other minorities. And other minorities as well. কারণ এখানে আমরা অনেক ক্ষেত্রে দেখেছি, বোধহয় হিন্দু মাইনরিটি কিছু এলাকায় হয়তো ব্লাসফেমাস কিছু একটা করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের আন্ডার ওই হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট, এক্স্যাক্টলি, এটা বলেই যে কেস খুবই ওয়াইড, এটা কোনো ডেফিনিশন নেই, এবং এটা আমি আসলে এটা নিয়ে একটু জিজ্ঞেস করতে চাচ্ছিলাম যে যখন চার্জটা হয় হার্টিং রিলিজিয়াস সেন্টিমেন্ট, এটার আসলে পানিশমেন্ট কি স্টিপুলেট করে, হাউ হোয়াট ইজ দ্য ল in this case? So the law has changed several. Amar exactly koi bochhor, I think it's like 7 years or 10 years or something like that. Amar exactly ei muhurte mone porche na yearta, but it is very substantial punishment. কিন্তু ক্রিমিনাল লতে জেনারেল প্রিন্সিপালস আর যে লটা খুব ক্লিয়ার হতে হবে, অফেন্সটা খুবই ক্লিয়ারলি ডিফাইন্ড হতে হবে। এখন আমি যেই জিনিসে অফেন্ডেড হব, আপনি সেই জিনিসে অফেন্ডেড নাও হতে পারেন। এখন জাজ সাহেবদের সামনে যখন এগুলো যায়, হাউ আর দে, তাদের তো কোনো গাইডলাইন নেই এটা কনস্ট্রাক্ট করার। তার মানে কনস্ট্রাকশনটা তখন হতে হবে যে মেজরিটি গ্রুপ, হয়তো আপনাকে খুব ধর্মীয় অনুভূতি পাশ না কাটিয়ে, হ্যাঁ, কিছু পলিটিক্যাল গোষ্ঠীকে খুশি রেখে আপনাকে তখন একটা জাজমেন্ট দিতে হবে, যেন ইটস নট কন্ট্রোভার্সিয়াল, সো ইউ আর ট্রাইং টু অ্যাপিজ, সো দেন উই হ্যাভ আ প্রবলেম, রাইট? তো সিনথিয়া আপু, মানে আমরা প্রায় দেখে আসছি যে সরকার আসে যায়, দে অল মেক দ্য সেম প্রমিসেস যে ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস আর একটু স্ট্রং করা হবে। এটা ইন্টারিম গভর্নমেন্ট এসেও এই প্রমিসটা করেছিল, এখন তো আমাদের পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্টও এই কথাটা বলছে। তবে যদি এটা আসলে হয়, if they can keep up to their word, what is the real world sign যে নাগরিকরা বুঝবে যে না, they are actually keeping their word? It's too soon to tell. It's only been not too long, এর মধ্যে অনেক কিছু হয়েছে অবশ্য। তবে যে কোনো গণতান্ত্রিক সিস্টেমে লিটমাস টেস্ট, মানে আপনার নাগরিকরা কেমন আছে, এটি আপনি সোসাইটির সবচাইতে দুর্বল যে সেকশন, তারা কেমন আছে, that is the indicator of the health of your democracy. হ্যাঁ, সো এখন আপনাকে সেটা আপনি অনেকভাবে দেখতে পারেন ইভেনচুয়ালি। একটা তো হচ্ছে, মানে এই সাইকেলে আমরা 7 জন ইলেক্টেড নারী পেয়েছি, পরের সাইকেলে আমরা বেশি পাবো কি পাবো না, উই ডোন্ট নো। সেকেন্ডলি, মহিলাদের রেপ্রেজেন্টেশন যদি দেখেন, আমাদের একাডেমিয়াতে প্রচুর মহিলা আছে, ফিমেল একাডেমিক্স, কিন্তু ভিসি রোলে আই ডোন্ট থিঙ্ক দের আর মেনি, ইফ এনি। তারপরে আপনি সুপ্রিম কোর্টে যদি দেখেন, we have not had a female chief justice ever, right, in the history of Bangladesh, ever. এখন সামনে যদি আসে, that would be a good sign. তারপর আমাদের সুপ্রিম কোর্ট বারের লিডারশিপ যদি দেখেন, প্রেসিডেন্ট সেক্রেটারি লিডারশিপ, that has never been female. আমি আমার বোধহয় হাইকোর্ট এনরোলমেন্টের সময় আমাকে ওই অফিসে একটা ছোট ইন্টারভিউ নেয় তারা, সুপ্রিম কোর্টের বার মেম্বারশিপের জন্য। সো ওই অফিসে আমি ঢুকে, আই রিমেম্বার মানে I had to speak to all these men. There were some women there also, female lawyers ছিলেন। তবে আমি ওয়ালটা দেখলাম, ওয়াল ভর্তি ছবি, and of all the leaders, they're all men. So তখন আর কোর্টে অনেক সময় আপনি শুনবেন, ও আপনাকে তো কোর্টে দেখি না,
তো you wouldn't see me. আমি তো invisible. হ্যাঁ। কারণ আপনার তো লিডারশিপেই মহিলা নেই। Yeah. হ্যাঁ, it is changing and there has been some changes. It's taking some time. এবং হয়তো হবে। সো এখন হেলথ অফ দ্য ডেমোক্রেসি আর প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে কিনা এইসব রিফর্ম যেগুলো আমাদেরকে প্রমিস করা হয়েছে, ইট ইজ সামথিং দ্যাট অ্যাকিউমুলেটস ওভার টাইম। এবং তখন ইন্ডিকেটার্স হবে যেমন একটা সিঙ্গেল মেয়ে ঢাকায় বাড়ি ভাড়া করতে পারছে কিনা উইথাউট alluding to all sorts of connection. আপনার That's what I was actually going to ask next. নারীরা কিভাবে বুঝবে যে তাদের রাইটস রেসপেক্ট করা হচ্ছে, দেয়া হচ্ছে? So that's one of those things. I think গত 2 বছরে আমরা খুবই একটা ডিফিকাল্ট টাইমের মধ্যে গিয়েছি, and I don't think মানে হ্যাঁ, one aspect of it is that the religious right has gained a lot of ground, but it's not like everyone else যারা আছে তারা কি মহিলাদের ডিফেন্সে এসছিল? I don't think so. I don't think so. হ্যাঁ, মানে ওই রোবাস্ট ডিফেন্সটা হয়নি। আর আই থিঙ্ক মেইন ফ্রেমওয়ার্কটা যেটা দেখেছি যে আচ্ছা ওই মানে হাসিনা সরকারের আমলে these religious groups were persecuted and they were and you can bring them into mainstream politics, কিন্তু not at the cost of women. হ্যাঁ, so you have to weigh those things. তো আমার কাছে যেটা মনে হয়েছে পার্সোনালি যে women have been sacrificed at the altar of bringing other majorities into the mainstream of politics, of institutions. আমাদের অনেক সমস্যা আছে বাংলাদেশে। হ্যাঁ, মানে ইনস্টিটিউশনালি আপনি কতগুলো অ্যাড্রেস করবেন? যেমন আমাদের একটা এক্সাম্পল দিই, ইনকার্সারেশন। আমাদের জেলে, এটা আমি গত বছর একটা কাজের মাধ্যমে, I don't know the exact figure, but it's something like 70% of our prison population are under trial prisoners. 70%? 70%. Something along those lines. এটা আমি একটা কাজের মাধ্যমে জানতে পেরেছি. It's a huge number. এখন you don't hold me to the 70%, but it's something. But it's a large number. It's a large number. Yeah, it's a large number. So এই যে মানে it's a major violation of liberty. হ্যাঁ, আর এরা আসলে আলটিমেটলি ইউ ডোন্ট নো আর দে গিলটি আর দে নট। এখন যদি আপনি তার লিবার্টিটা এমনভাবে, অনেকে দেখা যাচ্ছে যে সেন্টেন্স, তার যে অফেন্সের যে সেন্টেন্স তার থেকে বেশি সময় সে জেলে আছে। তো এই যে এগুলো তো লিবার্টির ভায়োলেশন হচ্ছে। হ্যাঁ, সো হাউ ক্যান ইউ কল দিস আ ডেমোক্রেসি যখন এইভাবে লিবার্টির ভায়োলেশন হচ্ছে অ্যান্ড দের ইজ নো ওয়ান টু অ্যাড্রেস দিস? মানে এটা নিয়ে কেউ কর্ণপাত করছে না। আর আমাদের ইনকার্সারেশনের রেট আরও বেশি হয়ে যায় যখন এই যে পলিটিক্যাল চেঞ্জেসগুলো আসে। যদি দেখেন এক একটা কেসে 100 জন 200 জন লোক। আর যখন আপনার প্রাতিষ্ঠানিকভাবে আপনি লিগাল ইনস্টিটিউশনস কেন থাকে যেন সোশ্যাল যে কনফ্লিক্টগুলো থাকে, সোশ্যাল কনফ্লিক্টগুলো আপনি প্রতিষ্ঠানের লিগাল ইনস্টিটিউশনের মধ্যে দিয়ে মিডিয়েট করছেন। হ্যাঁ, ইটস নট সামথিং, না হলে তো সব মব জাস্টিস হয়ে যাবে, ভিজিল্যান্টি জাস্টিস হয়ে যাবে, যেটা আমরা দেখেছি। কিন্তু সেটা হওয়ার হ্যাঁ অনেক রকম এজেন্ডা হতে পারে, কিন্তু আবার অনেক সময় আমরা হাসিনা সরকারের আমলেও দেখেছি, এবার দেখবো কিনা জানি না, তবে অনেক সময় দেখেছি যে কারো সামওয়ান হ্যাজ বিন আ ভিকটিম অফ আ ক্রাইম, তাদের অ্যাপিল হচ্ছে নট টু দ্য কোর্ট, তাদের অ্যাপিল হচ্ছে প্রধানমন্ত্রী আমি বিচার চাই, আপনার কাছে বিচার চাই। Why are you asking the প্রধানমন্ত্রী? হ্যাঁ, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড দ্যাট সাইকোলজি, যে সে কিন্তু আর কারো দ্বারস্থ হতে পারছে না। তার কোর্টের ওপর কনফিডেন্স নেই, তার পুলিশের ওপর কনফিডেন্স নেই, তার হয়তো যেই সোশ্যাল ক্লাসের লোক সে হয়তো খুবই প্রত্যন্ত অঞ্চলের খুবই গরিব একজন লোক, তার সঙ্গে এরকম ভায়োলেন্ট একটা ক্রাইম হয়তো হয়েছে, সে কার কাছে বিচার চাইবে? সো যখন আপনি বিচার পাচ্ছেন না তখন কিন্তু ওই গ্রিভেন্সগুলো অ্যাকিউমুলেট করে। সো অ্যাকিউমুলেট করতে করতে কম্পাউন্ডেড হয়। আর আমরা যে এই যে মব তন্ত্র দেখলাম, সুপ্রিম কোর্টেও কিন্তু অনেক ধরনের চাপ সৃষ্টি করে অনেক কিছু করা হয়েছে, কিন্তু পার্ট অফ দ্য রিজন ইজ বিকজ পিপল, আর অনেকে নিশ্চুপ ছিল। হ্যাঁ, হয়তো আমাদের লয়ারদের খুবই খারাপ লেগেছে এটা, কিন্তু ওভার টাইম ইফ ইউ লুক এট দ্য পারফরমেন্স, accumulated injustice, অনেক কাঠামোগত অনেক সমস্যা আছে। তো এগুলো হ্যাঁ কিছু অ্যাড্রেস, it wasn't independent, we can say that it was not structurally independent. এখন তো জুডিশিয়াল সেক্রেটারিয়েট করা হয়েছে, কিন্তু এখন এই যে টপ লেভেল রিফর্ম, একটা ডিস্ট্রিক্ট কোর্টের সবচাইতে যে জুনিয়র জাজ, সেই পর্যন্ত এই রিফর্মটা যাবে কি না, কারণ সে কিন্তু প্রথম পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ দ্য ট্রায়াল জাজ।
হ্যাঁ, তো তাদেরকে আপনি কি ধরনের ফেসিলিটিস দিচ্ছেন, সুবিধা, তারা জাস্টিস রেন্ডার করতে পারছে কিনা, তারা হয়তো মানে তাদের কোনো ইন্টারফিয়ারেন্স হচ্ছে কিনা গভর্নমেন্ট থেকে, কারণ তাদের তো চাকরি বাঁচাতে হবে। হ্যাঁ, কারণ এটা আমরা ওই আওয়ামী লীগ রেজিমে অনেক দেখেছি যে ইট ওয়াজ অ্যাবসলিউটলি নট ইন্ডিপেন্ডেন্ট। এটা এখন বলা যেতে পারে উইথাউট without a DSA case. So these are the things that I think মানে এগুলো হবে আপনার ইন্ডিকেটর যে how this government or any future government is performing. তো সিনথিয়া আপু, মাত্রই আপনি বললেন যে অনেক ক্ষেত্রে মানুষ ভরসা পায় না পুলিশের কাছে যেতে বা কোর্টের কাছে যেতে, এবং সরাসরি প্রধানমন্ত্রীর কাছে আপিল করে যে আমাকে হেল্প করেন। এই ক্ষেত্রে আসলে মানুষ কতটা aware when their rights are being violated, এবং অনেক ক্ষেত্রে আমরা দেখেছি যে তাদের সাথে একটা ক্রাইম করা হচ্ছে, আমি হয়তো জানি যে এটা একটা ক্রাইম, আপনি হয়তো জানেন এটা একটা ক্রাইম, কিন্তু যার সাথে করা হচ্ছে সে কিন্তু হয়তো জানে না যে এটা একটা ক্রাইম। There are many times women themselves think we deserve it because I'm a woman, কিন্তু তাদের সাথে ক্রাইম করা হচ্ছে এটা বুঝতে পারছেন না। তো এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাই যে এই অ্যাওয়ারনেসটার কারণে আমরা কতটা পিছিয়ে আছি, ল্যাক অফ অ্যাওয়ারনেসের কারণে। আরেকটা হচ্ছে যে ল এনফোর্সার্সের কাছে আমরা যখন যাচ্ছি টু রিপোর্ট ভায়োলেন্স, হাউ থারো আর ল এনফোর্সার্স অ্যাবাউট দ্য ল? So with regards to the first question, I think I don't think it's an accurate description to say manush বোঝে না. I think manush বোঝে when you are a victim of a crime, আপনার কষ্ট হবে, আপনার গ্রিভেন্স হবে, আপনার লস হবে, কোনো না কোনো দিক দিয়ে আপনি you are ক্ষতিগ্রস্ত harmed, আপনি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কিন্তু যেটা হচ্ছে, আমি একটু আগে আরেকটা আনসারে যে বলেছিলাম যে অ্যাকিউমুলেটেড ইনজাস্টিস, সবাই যাচ্ছে কিন্তু কোথাও কারো দ্বারস্থ হওয়ার উপায় নেই, কারণ আমি জানি যে আমি কোথাও গেলে আমি প্রতিকার পাবো না, অ্যান্ড হেন্স দ্য অ্যাপিল টু দ্য প্রাইম মিনিস্টার অর সাম হায়ার পাওয়ার যে আমাকে সেভ করো। আই থিঙ্ক দ্যাট এখানেও আবার ওই আপনার অ্যাক্সেসিবিলিটির কথাটা চলে আসে, অ্যাক্সেসিবিলিটির কথা চলে আসে। সো ইটস নট দ্যাট আমাদের সোসাইটিতে আই থিঙ্ক ইন সাম ওয়েজ হায়ারার্কি, মানে আমি সোসাইটির সবচাইতে নিচের স্তরে আছি, আমি তো কিছু বললে কেউ তো কিছু শুনবে না আমার কথা। ওই যে মিডিয়াম, ডেমোক্রেসির ওয়ান অফ দ্য ফাউন্ডেশনস অফ ডেমোক্রেসি ইজ দ্যাট ভয়েস দিবে আপনাকে ডেমোক্রেসি, কিন্তু ওই ভয়েসটা পৌঁছাতে হবে কোথাও না কোথাও। হ্যাঁ, ওই ইনস্টিটিউশনসগুলো কাজ করলে ওই ভয়েসগুলো, গ্রিভেন্সেসগুলো পৌঁছে যায়। ইফ দ্য লিগাল ইনস্টিটিউশনস আর ওয়ার্কিং, ইফ দ্য পুলিশ আর ডুইং দেয়ার জব, তাহলে কিন্তু এই যে ইনজাস্টিসটা হলো এটা অ্যাড্রেস করা সম্ভব। এবং আই থিঙ্ক দ্যাট অনেক সময় আমরা লিগাল অ্যাওয়ারনেস খুব শুনি, ইন সাম ওয়েজ ইটস আ বিট অফ এন, মানে আই এম ভেরি ক্রিটিক্যাল অফ দিস, মানে কিছুটা NGO/দাতা সংস্থার ল্যাঙ্গুয়েজ এটা, মানে এম্পাওয়ারমেন্ট এজেন্সি, পিপল হ্যাভ এজেন্সিজ। হ্যাঁ, আমরা কিন্তু মানে দারিদ্রকে বা দরিদ্র লোকজনকে আমরা বেনিফিশিয়ারি মনে করি, স্টেটের বেনিফিশিয়ারি। দে আর নট বেনিফিশিয়ারিজ, দে আর পলিটিক্যাল এজেন্টস। তাদের রাজনৈতিকভাবে অধিকার আছে, যেটা সংবিধানেও আছে। দে হ্যাভ দ্য রাইট টু আস্ক। হ্যাঁ, কিন্তু যেহেতু আমরা সোসাইটিতে হায়ারার্কি নর্মালাইজ করে ফেলেছি, হ্যাঁ, যে একজন আপার ক্লাস, একজন লোয়ার ক্লাস, তো সেই ক্ষেত্রে যাদের ওই অপরচুনিটিগুলো নেই, তারা মনে করে দিস ইজ নর্মাল, আমার সঙ্গে ইনজাস্টিস হবে, দিস ইজ হোয়াট ইজ নর্মাল। কিন্তু ওই ইনজাস্টিস যখন আপনি অনেক দিন ধরে জমতে থাকে, অ্যাকিউমুলেট হতে থাকে, দেন ইট বার্স্টস, অ্যান্ড উই স সাম অফ দিস in 2024, and এটা যদি অ্যাড্রেস না করা হয়, we may see it just go back হ্যাঁ there. সো এটাতে সবচাইতে সাফারার মহিলারাই হবে, কারণ ওই 2 বছরের সংস্কারে যেটা দেখলাম, আমাদের পাশে আসলে কেউ নেই। সো উই হ্যাভ টু collaborate and have a collective sort of solidarity to make this work. আপনার সেকেন্ড প্রশ্নটা ছিল on the police. তো পুলিশের ক্ষেত্রে আমি বলবো যে মানে পুলিশের ইন্ডিপেন্ডেন্স ইজ এ মেজর ইস্যু, অটোনমি ইজ এ মেজর ইস্যু, কারণ এটা তারা আই থিঙ্ক ইন দ্য লাস্ট 5 decades তারা এখনও বেঙ্গল রেগুলেশন, হ্যাঁ, মানে তাদের যে পুলিশ রেগুলেশন যে লটা এখন অর্ডিন্যান্স হয়েছে, এখন এটা পার্লামেন্টে পাস হবে কি হবে না, উই ডোন্ট নো। আই থিঙ্ক দিস লাইক 100+ লজ যেগুলো এখন পার্লামেন্টের ফুল টাইম, আই থিঙ্ক তাদের টিম লাগবে টু ড্রাফট দিজ লজ, এইগুলো পাস করানো, কোনটা তারা পাস করবে কোনটা পাস করবে না, উই ডোন্ট নো। তো আর আমাদের দেশে আরেকটা জিনিস যেটা হয়, যে কোনো একটা ঘটনা ঘটেছেন, এটা স্পেশালি হয় অন সর্ট অফ ভায়োলেন্স এগেনস্ট উইমেন কেসেস। সো তখন আমরা
মানে দ্য রিড্রেস লুকস লাইক দিস, Yeah. কোন একটা ঘটনা ঘটেছে, ইট ইজ মানে খুবই হিংস্র কোন একটা ঘটনা ঘটেছে, ভায়োলেন্স অ্যাড্রেস করতে হবে, আপনার সলিউশন হচ্ছে আরেকটা ল পাস করেন, এই তো আরেকটা ল, অথবা ফাঁসির আদেশ দিয়ে দেন। হ্যাঁ, কিন্তু আপনার ক্রিমিনাল জাস্টিস সিস্টেম ইজ নট ওয়ার্কিং ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, আপনি এতগুলো ল ড্রাফট করেছেন অন দ্য সেম ইস্যু, পুলিশদের তো পিএইচডি লাগবে এক একজনের, হ্যাঁ, আইনগুলো মুখস্থ করতে কি আছে না আছে এগুলো বোঝা। আমার মনে আছে আমাদের একটা আগের রাউন্ড টেবিলে আপনি এই কথাটা বলেছিলেন, আমি কখনো ভুলিনি, যে আমাদের দেশে অনেক কিছুর কমতি থাকলেও আইনের কোনো কমতি নেই। হ্যাঁ, কিন্তু the actors that are executing the law, you also have to train them. আর ওখানেও কিছু মানে জেন্ডার ফ্রেন্ডলিনেস, আমি জানি না, মানে অনেক দাতা সংস্থা বা অনেক এনজিও দে ওয়ার্ক উইথ পুলিশ, কিন্তু ফিমেল পুলিশদের সঙ্গে এটা শুধু নাম্বার হলে হবে না, তাদের আপওয়ার্ড মোবিলিটি হচ্ছে কিনা পুলিশ ফোর্সে এটাও বুঝতে হবে। ওকে, লাস্টলি সিনথিয়া আপু, রাষ্ট্রীয় ক্ষমতা এবং কনস্টিটিউশনাল অথরিটি নিয়ে যখন আপনি কথা বলেন, একজন নারী হিসেবে কি আপনাকে আলাদাভাবে নেওয়া হয়? আর ইউ অ্যান্ড ইউর ওয়ার্ডস রিসিভড ডিফারেন্টলি কম্পেয়ার টু ইউর মেল কাউন্টারপার্ট? এবং এমন কি কখনো হয়েছে যে বারবার নিজের দক্ষতা খালি প্রমাণ করতে হয়েছে এমন জায়গায় যেখানে বিশেষজ্ঞতা সাধারণত পুরুষের সাথে করা হয়, যুক্ত করা হয়? সো এই দিক দিয়ে অ্যাজ আ ওমেন ইন ইউর স্পেস, what are the challenges you faced? The challenges are many, কিন্তু the challenges are also global. কারণ আমার a good part of my work, কিছু একাডেমিক ওয়ার্ক, আমি বাইরেও ইউনিভার্সিটিতে যুক্ত আছি, তো এইটা ইটস আ গ্লোবাল ফেনোমেনন, কারণ গ্লোবালি মহিলারা কিন্তু পিছিয়ে আছে। হ্যাঁ, কিছু ইটস আ ম্যাটার অফ ডিগ্রিজ, এখানে একটু বেশি হয়তো ফর্মস অফ ডিসক্রিমিনেশন, বাইরে হয়তো একটু কম, অথবা ডিসক্রিমিনেশন লুকস ভেরি সাটল। হ্যাঁ, তো অ্যান্ড নর্মালি যেটা হয় মহিলাদেরকে, হ্যাঁ, উই হ্যাভ টু প্রুভ আওয়ারসেলভস আ লিটল বিট মোর দেন লেটস সে আওয়ার মেল কাউন্টারপার্টস। হ্যাঁ, আমার পার্সোনাল মান্ত্রা হচ্ছে we have to work twice as hard to get half the recognition. Right. Yeah. So this is something that's felt, but I also don't consider myself a victim. হ্যাঁ, কারণ আমিও কিন্তু I'm a product of an unequal system. Right. হ্যাঁ, so আমার অনেক প্রিভিলেজ আছে, এডুকেশন, আপব্রিঙ্গিং, and also I think এগুলো অনেক কিছু ডিটারমিন করে। আপনি যেই কনফিডেন্স নিয়ে আমি আপনার অফিসে ঢুকেছি বা আপনার সঙ্গে কথা বলছি, এভরিথিং ইজ আ প্রোডাক্ট অফ মাই প্রিভিলেজ। হ্যাঁ, যেটা হয়তো অর্ডিনারি একজন যে সেই অপরচুনিটিগুলো পায়নি, তারা কিন্তু একই কনফিডেন্স নিয়ে কথা বলতে পারবে না। কিন্তু আমাদের সামনে যে চ্যালেঞ্জটা, সেটা হচ্ছে ওয়ান ইজ ক্রিটিক্যাল মাস, and critical mass includes, I think, both men and women, except women is now the exception. When it should be the norm. Yeah, so and the men also have to understand that. So and that partly I think depends on representation. মানে এই যে আমি একটু আগে বললাম যে আমাদের চিফ জাস্টিস কখনো ফিমেল হয়নি, তো এই যে এই সব অফিসে যখন আপনি জানবেন যে আপনার সিলিংটা কিন্তু ইজ রাইট, there is no ceiling. You can be as upwardly mobile as you want to be. হ্যাঁ, তখন কিন্তু দেখবেন যে potential, মানে আপনি আপনার almost 50% of your population, or actually more than, I think it's 51% or something like that. You cannot incapacitate that huge section of your society and expect, your country to go places. হ্যাঁ, আপনার ইনোভেশন সাফার করবে। যখন আপনি পুল অফ এক্সপার্টিস, পুল অফ পার্টিসিপেশন মহিলাদের যখন আপনি ইনক্রিজ করবেন, যেই সলিউশনগুলো বের হবে আপনার যে কোনো ধরনের রাষ্ট্রীয় প্রবলেম, সামাজিক প্রবলেম, ওগুলো কিন্তু অনেক ওয়াইডার হবে। এখন কিন্তু আপনি you're only getting 50% of the perspective, and 49 I believe 51%. So that's the thing. If you increase the pool of participation, if you increase the pool of expertise, তাহলে কিন্তু it's better for your country, it's better for your work. যেমন আমার work personally in my work, like I said, I don't consider myself a victim, but I also think, মানে আমার আগে যারা এসছেন এই ধরনের sort of আইন পেশায় বা শিক্ষকতার পেশায়, they faced a lot more difficulties than I did. হ্যাঁ, তাদের কারণে I have been able to come here now. So আমার রেসপন্সিবিলিটি হচ্ছে টু মেক শিওর দ্যাট দোজ হু কাম আফটার মি গেট আ সিমিলার, ওদের জন্য পথটা আরেকটু সহজ করে দেয়া। হ্যাঁ, আর এখানে আমি বলবো যে আমাদের যে ফেমিনিজমের আলোচনাটা হয়,
usually I think there's a misnomer. যে feminism is about women competing with men অথবা women dominating women, কিন্তু feminism it's a very broad lens আর এটা একটা জাস্টিসের লেন্স। হ্যাঁ, তো এই জাস্টিস ফেমিনিজম এনশিওর করে যে আপনার সমাজে যে মানে ক্ষমতাসীন যারা আছে দে আর নট এক্সপ্লয়টিং দ্য উইকেস্ট সেকশন অফ ইউর সোসাইটি সো দ্যাট ইউর সোসাইটি ইজ অ্যান ইকুয়াল সোসাইটি। সো ফেমিনিজমের কনসার্ন ইজ নট জাস্ট উইমেন, ফেমিনিজমের কনসার্ন ইজ লেবার এক্সপ্লয়টেশন, ফেমিনিজমের কনসার্ন ইজ ক্লাইমেট চেঞ্জ, ফেমিনিজমের কনসার্ন ইভেন রিলিজিয়াস মাইনরিটিজ। সো এগুলো হচ্ছে ফেমিনিজমের কনসার্ন। কিন্তু স্যাডলি আমরা যখন ফেমি জিনিসটা আছে দেখে ওরা করেই নেয় যে অ্যালার্জি তো আছে। তো আমরা যেটা লাস্ট I was very hopeful যখন মানে জুলাই মুভমেন্টটা was framed as anti-discrimination, and I thought finally we're going to talk about discrimination, but it was a very narrow conception of democracy. So not democracy, discrimination. যে মানে এটা কি শুধু সরকারি চাকরির জন্য আমরা আন্দোলন করলাম? discrimination নিয়ে So এখন I think we need to have a more progressive conversation. Call it feminism, don't call it feminism, but at least talk about progressive things যেটা আরেকটু ইনক্লুসিভ হবে and আরেকটু anti-discrimination হবে, আরেকটু anti-discrimination হবে। হ্যাঁ, so which reminds me there is actually an anti-discrimination law that is waiting to be enacted. কারণ আমাদের দেশে যেটা হয়, আমাদের দেশে যেমন আপনার লিগ্যাল রাইট আছে হাইকোর্টে যাওয়ার, আপনার কোনো একটা গ্রিভেন্স থাকলে সরকার আপনাকে একটা হয়তো সরকার আপনাকে কোনোভাবে একটা গ্রিভেন্স করলো, আপনি ডিসক্রিমিনেশন হলো আপনার সঙ্গে, তো আপনি হাইকোর্টের দ্বার সবসময় খোলা। কিন্তু আপনি যদি অ্যাক্সেসের কথা চিন্তা করেন, একটা প্রত্যন্ত অঞ্চল থেকে যে আসবে হাইকোর্টে তাকে লয়ার খুঁজতে হবে, তাকে প্রথমত ঢাকায় আসতে হবে, হ্যাঁ লয়ার খুঁজতে হবে। কামিং টু ঢাকা ইটসেলফ তো ফাইন্যান্সিয়াল অনেক বড় একটা বার্ডেন। ফাইন্যান্সিয়াল না হলেও ধরেন ইউনো লট অফ লয়ার্স, আপনাকে কে টাইম দিবে ওই রিট কোর্টে আপনাকে নেয়ার জন্য? হ্যাঁ, সো এগুলো অনেকগুলো ইস্যু চলে আসে। কিন্তু এখন এই যে অ্যান্টি ডিসক্রিমিনেশন লটা অনেক দিন ধরে ঝুলে আছে। আমি জানি এটা নিয়ে অনেক ডিফারেন্ট অর্গানাইজেশনস, এনজিওস অনেকেই কাজ করছিল। তখন এই লটা যদি পাস হয়ে যায়, এই লটাতেও অনেক কিছু প্রবলেম্যাটিক আছে, অনেক কিছু তারা মানে ওই আলোচনায় আর না যায়, বাট এটা পার্লামেন্টে ডিসকাশন হওয়া উচিত। কারণ এগেন ওয়ান অফ দ্য থিংস মানে জুলাই মুভমেন্টের মধ্যে অনেক কিছুই এসছে, ডিসক্রিমিনেশন শব্দটা যেহেতু এসছে, আই থিঙ্ক উই শুড নট স্টপ talking about it এবং এটাকে আরো এক্সপেন্সিভ মিনিং দেওয়া উচিত। থ্যাংক ইউ। Thank you so much, Cynthia. I learned so much from you today. I'm so happy. And I really hope you keep doing what you're doing, and especially যে কথাটা আপনি বললেন যে পরবর্তী প্রজন্মের জন্য যে পথ সহজ করে দেয়া, I can see you're already doing it, and I just hope to see you succeed everywhere you go. Thank you so much for being with us. Thanks a lot. সংবিধান একটা দেশের শ্রেষ্ঠ আকাঙ্ক্ষার ছবি আঁকে, তবে বাস্তবতা সেই দেশের টানাপোড়েন দেখায়। অথরিটি এবং ফ্রিডমের মধ্যে, শৃঙ্খলা এবং নাগরিকদের কণ্ঠের মধ্যে, ক্ষমতা এবং জবাবদিহিতার মধ্যে। Perhaps the strength of a right is measured not by how loudly it is declared, but by who can quietly rely on it. অধিকার শুধু লেখা থাকলেই টিকে থাকে না, টিকে থাকে যদি প্রতিটা নাগরিক তার ফল পায়, সেই অধিকারের সুরক্ষা পায় এবং সবার অধিকার যে সম্মানিত হবে সেটার এক্সপেকটেশন রাখতে পারে। অধিকার, ন্যায় বিচার, কর্মের এই দিনে আসল পরীক্ষা প্রতিশ্রুতি নয়, আসল পরীক্ষা হচ্ছে চর্চা। And that's what she said. Thank you for being with us.